সাবেক আইজিপি বেনজিরের ৮৩টি দলিলের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতে। লেনদেন বন্ধ থাকবে ৩৩টি ব্যাংক অ্যাকাউন্টে। এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী বিজনেস পার্টনার শাহীন। ঢাকায় কলকাতা পুলিশের তদন্ত দল। শিগগিরই রহস্য জানা যাবে, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর। বাংলাদেশে সাদা চামড়াদের ঘাঁটি করার ষড়যন্ত্র চলছে। যত মুরব্বি ধরুক, বিএনপি জামায়াতের রেহাই নেই বলেছেন প্রধানমন্ত্রী। রিজার্ভ নিয়ে দুশ্চিন্তা না করার আহ্বান। অনিয়মের অভিযোগে সালাম মুর্শিদের সহ বাফুফের ৫ কর্মকর্তাকে ফিফার শাস্তি, ৩ বছরের জন্য নিষিদ্ধ আবু নাইম সোহাগ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। সাবেক আইজিপি বেনজির আহমেদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত। ঢাকার দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শামস জগলুল হোসেন এই নির্দেশ দেন। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তার আবেদনে আদালত বেনজির আহমেদের সম্পত্তি জব্দ করা এবং তার ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেয় আদালত। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে এই পদক্ষেপ। মিরাজ হোসেন কাজী রিপোর্ট। বহুল আলোচিত সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির আহমেদের বিরুদ্ধে শেষ পর্যন্ত শুরু হয়েছে আনুষ্ঠানিক আইনি পদক্ষেপ। দুর্নীতি দমন কমিশন দুদকের অনুসন্ধানী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালতে শুনানি হয়। দুদকের পাবলিক প্রসিকিউটরের কিছু যুক্তির প্রেক্ষিতে আদালত সাবেক আইজিপি বেনজির আহমেদের ৮৩টি দলিলের সম্পদ জব্দের পাশাপাশি তার ২৭টি সহ মোট ৩৩টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করার নির্দেশ দেন। দুদকের আইনজীবী খুরশিদ আলম খান জানান, তদন্ত কার্যক্রমের অংশ হিসেবেই এই আবেদন করা হয়েছিল। আদালত সেই বিবেচনাতেই আদেশ দিয়েছেন। অনুসন্ধান কাজের অংশ হিসেবে দুর্নীতি দমন কমিশন বিধিমালা এবং মানি লন্ডারিং আইন ২০১২-এর বিধান অনুসারে দুর্নীতি দমন কমিশনের একজন অনুসন্ধানকারী কর্মকর্তা একটি আবেদন দাখিল করে, যেটা শুনানি করেন দুর্নীতি দমন কমিশনের একজন পাবলিক প্রসিকিউটর। এটা শুনানি করার সময় আদালতের কাছে বিভিন্ন আইনি ব্যাখ্যা দেওয়া হয়। আদালত জানতে চান, আদালত আবেদন দেখে নথিপত্র ঘেটে এবং আইন ও বিধি অনুযায়ী জব্দের নির্দেশ দিয়েছেন। কিছু জব্দ আছে আর কিছু ফ্রিজ করা আছে। দুর্নীতি দমন কমিশন যেটা আইন বিধি অনুযায়ী যেসব তথ্যপাত্র পেয়েছে তারই ধারাবাহিকতায় এসব জব্দ এবং অ্যাটাচমেন্ট করেছে। এটা অনুসন্ধানের একটি অংশ বিশেষ। পুলিশ প্রধান ও র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালনের সময় ক্ষমতার অপব্যবহার করে নিজের ও পরিবারের সদস্যদের নামে দেশে বিদেশে অঢেল সম্পত্তি গড়ে তোলার অভিযোগ ওঠে বেনজির আহমেদের বিরুদ্ধে। এ নিয়ে গণমাধ্যমে অনুসন্ধানী রিপোর্ট প্রচার হলে শুরু হয় আলোচনা সমালোচনা। আইনজীবী খুরশিদ আলম খান জানান, তদন্ত কর্মকর্তা চাইলে বেনজির আহমেদ সহ তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করতে পারেন এবং জব্দকালীন সময়ে আদালতের অনুমতি ব্যতীত এসব অ্যাকাউন্ট থেকে কোনো টাকা উঠানো যাবে না এবং এসব প্রপার্টি স্থানান্তর করা যাবে না। এখন এগুলো আরো খতিয়ে দেখা হবে, আরো পর্যালোচনা করা হবে। অনুসন্ধান শেষ হলে সবকিছু এটা হয়তো বা বোঝা যাবে। এখন উনি আছেন, ওনার স্ত্রী আছেন, ওনার 2 কন্যা আছেন। অনুসন্ধানকারী দল যদি মনে করে ওনাকে বা ওনার যারা আছেন, ওনার ওয়াইফ বা ওনার 2 মেয়ে, তাদেরকেও জিজ্ঞাসাবাদ করতে পারে আইন ও বিধি অনুযায়ী। তবে জিজ্ঞাসাবাদ করবে কিনা এটা অনুসন্ধানকারী কর্মকর্তা সিদ্ধান্ত নেবে। এর আগে এক ভিডিও বার্তার মাধ্যমে অভিযোগের বেশিরভাগই অতিরঞ্জিত ও অসত্য বলে দাবি করেছিলেন সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যার মাস্টারমাইন্ড নিহত এমপির ব্যবসায়িক অংশীদার আক্তারুজ্জামান শাহীন। হত্যার পরিকল্পনা করা হয় 2 মাস আগে রাজধানীর গুলশান ও বসুন্ধরার 2টি বাসায়। সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুন রশিদ। হত্যার পর লাশ টুকরো টুকরো করে ফেলে দেওয়া হয় বলে জানান তিনি। রিপোর্ট করছেন এসএফ ফয়েজ। একসময়ের বাল্যবন্ধু ও ব্যবসায়িক অংশীদার আক্তারুজ্জামান ওরফে শাহীনের পরিকল্পনায় খুন করা হয় এমপি আনোয়ারুল আজিমকে। হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন ভাড়াটে খুনি ও চরমপন্থী নেতা আমানুল্লাহ ও তার সাঙ্গপাঙ্গরা। হত্যার পর আনোয়ারুল আজিমের লাশ টুকরো টুকরো করে ফেলে দেয় খুনিরা। গ্রেপ্তার হওয়া হত্যাকারী সহ 3 জন এসব তথ্য দিয়েছে।
জানিয়েছেন অতিরিক্ত পুলিশ কমিশনার হারুনুর রশিদ। সেটা 13 তারিখ 2:51 তারা সবাই ঢুকেছে এবং আধা ঘন্টার মধ্যেই কিন্তু মানে এই নৃশংস বর্বরোচিত হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে যায় এবং তারা এই হত্যা সংঘটিত করার পরেই লাশটাকে এমনভাবে গুম করা হবে যাতে কেউ কোনোদিন খুঁজে না পায়, যার কারণে তারা মানে বিভিন্ন পার্টে ভাগ করে ফেলেছে, অর্থাৎ হাড্ডির সাথে মাংসকে আলাদা করে ফেলেছে এবং সেটা একটা সুটকেসে করে, গ্রে কালারের সুটকেসে করে যে মূল যে আমাদের কাছে যিনি আছেন উনি আর হলো জাহিদ বা জিহাদ, এরা দুইটা ব্রিফকেস করে ওই যে পাবলিক টয়লেটের কাছে একটা গাড়ি ওয়েট করছিল, ওইখানে গিয়ে যেহেতু 3 জন ছিল, 3 জনে বাকি মাংসগুলিকে বিভিন্ন পলিথিন বা বিভিন্ন ইয়েতে করে তারাও বের হয়ে যায়। ডিবি বলছে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির সাবেক নেতা আমানুল্লাহ ওরফে শিমুল ও তার বান্ধবী শেলেস্তা রহমান হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। যদি পথে কেউ ধরে তখন এটার মধ্যে তারা মানে হলুদের মশলা দিয়ে তারা করে নিয়েছেন। যদি কেউ বলে তখন বলবে যে এটা তো আসলে বাজার থেকে আমরা কিনে আনছি, এটা মশলা তো মাংস, এরকম বলবে সেটা এটাকে। অর্থাৎ উদ্দেশ্যটা ছিল যে মানে এমনভাবে গুম করা হবে তাকে যেন কেউ কোনো দিন তার অস্তিত্ব না পায়। অপরাধীরা সেখানে করে তারাও একে একে তারা বাংলাদেশে চলে আসবে এবং ঠিকই যে মাস্টার মাইন্ড উনিও 10 তারিখে চলে আসছিল, ওরা যখন বাংলাদেশে একে একে ঢুকে পড়েছে উনি তারপরে বিস্তা এয়ারলাইন্সে দিল্লি থেকে 2 ঘন্টা ট্রানজিট নিয়ে উনি কাঠমান্ডু থেকে ওইখান থেকে অন্য কোথাও চলে যেতে পারে। এ হত্যার নৈপথ্যে স্বর্ণ চোরাচালান, আর্থিক দ্বন্দ্ব নাকি আধিপত্য বিস্তার তাও তদন্ত করছে ঢাকা কলকাতার পুলিশ। গুলশানের যে বাসাটা তাদের এই প্ল্যানটা হয়েছিল এটা হলো ফ্ল্যাট নম্বর 2B1 হাউস নম্বর 17 রোড নম্বর 65 গুলশান 2। এই বাসা, আরেকটা বাসা ছিল হলো বসুন্ধরা, সেটা হলো 1929 রোড নম্বর 32 ব্লকে বসুন্ধরা আবাসিক এলাকা। এই 2টা বাসায় তাদের অন্তত 1 মাসে 2 মাসে অনেকগুলি প্ল্যান হয়েছে। পলাতক আখতারুজ্জামানকে গ্রেপ্তারের পর হত্যার কারণ সম্পর্কে স্পষ্ট জানা যাবে বলে মনে করছে পুলিশ। এসএম ফয়েজ, বাংলা ভিশন, ঢাকা। এমপি আনোয়ারুল হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতারকৃতদের ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করেছে ভারতের ইন্টেলিজেন্স ব্যুরো অফিসার অন্তু কুমার ও জয়দীপ সহ ভারতীয় পুলিশের 4 কর্মকর্তা। বৃহস্পতিবার বিকেলে ঢাকায় পৌঁছায় ভারতীয় পুলিশের এই বিশেষ দল। পরে সন্ধ্যায় মিন্টো রোডের ডিবি কার্যালয়ে বাংলাদেশের গোয়েন্দা কর্মকর্তাদের সাথে বৈঠক করেন ভারতের গোয়েন্দা কর্মকর্তারা। বৈঠক শেষে ডিবি প্রধান হারুনুর রশিদ জানান, এই ঘটনায় অন্যতম সন্দেহভাজন সিয়ামকে কলকাতা থেকে গ্রেফতার করেছে সেখানকার পুলিশ। সিয়ামকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানান তারা। গুরুত্বপূর্ণ তথ্য আদান প্রদান হয়েছে ডিবির তদন্তকারী কর্মকর্তাদের সঙ্গে। এদেশের সব তথ্য তাদেরকে দেয়া হয়েছে। 2 দেশের গোয়েন্দাদের যৌথ তথ্যের ভিত্তিতে নিহত এমপির দেহাংশ উদ্ধারের চেষ্টা চলছে বলে জানান তিনি। আসামি যে এখানে হত্যাকাণ্ডটি সংঘটিত করেছে এবং সেখানে তারা জিজ্ঞাসাবাদ করেছে, আমাদের কাছে যে তথ্যগুলি যেভাবে দিয়েছে তারা তাদের কাছে স্বীকার করেছেন এবং তারা সেই তথ্যগুলি শুনেছেন এবং তারা এই যে অপরাধীর কথা শুনেছেন এবং পাশাপাশি ওই দেশেও যিনি গ্রেপ্তার হয়েছেন ওনারা আমাদেরকে বলেছেন তার মাধ্যমে তারা হয়তো শীঘ্রই চেষ্টা করছেন যেন ওই আসামিটাকে যে ডেড বডির যে বিভিন্ন পার্টগুলি কোথায় ফেলেছেন সেটা তারা হয়তো শীঘ্রই তারা বের করে ফেলতে পারবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, এমপি আনোয়ারুল আজিমের হত্যা তদন্তে যৌথভাবে কাজ করছে বাংলাদেশ ও ভারত পুলিশ। খুনিরা সবাই চিহ্নিত হয়েছে, প্রয়োজনে বাংলাদেশের গোয়েন্দারা ভারতে যাবে বলেও জানান তিনি। এদিকে শিগগিরই এ ব্যাপারে সবকিছু জানা যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। সংসদ সদস্য আনোয়ারুল আজিমের হত্যাকাণ্ড প্রসঙ্গে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি জানান, এ হত্যার রহস্য উন্মোচনে বাংলাদেশ ও ভারতের আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। হত্যাকাণ্ডের কারণ সুনিশ্চিত না হলেও বিষয়টি সিরিয়াসলি দেখা হচ্ছে বলে জানান তিনি। আমাদের পুলিশ, আমাদের গোয়েন্দা সংস্থা এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা, ভারতীয় পুলিশ 2 দেশ থেকে আমরা কাজ করছি যাতে এই আরো কিছু তথ্য, আমরা তো সুনিশ্চিত হয়েছে তাকে হত্যা করা হয়েছে, প্রায় সবকিছুই আমাদের চিহ্নিত হয়েছে। কারা হত্যা করেছেন,
তাদেরকেও আমরা চিহ্নিত প্রায় মানে কাছাকাছি এসে গিয়েছি। আমরা শুধু ঘোষণার বাকি, ঘোষণাটা দেব আমরা সম্পূর্ণ মানে একমত হতে পারলে, দুই দেশের গোয়েন্দারা একমত হতে পারলে। এদিকে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, শিগগিরই এমপি আনোয়ার হত্যাকাণ্ডের বিষয়ে জানতে পারবে সবাই। এখন দুই দেশের মধ্যে সমন্বিতভাবে এই নিয়ে কাজ হচ্ছে। দুই দেশের গোয়েন্দারাই সমন্বিতভাবেই পুরো বিষয়টি উদ্ঘাটন করার জন্য কাজ চালিয়ে যাচ্ছে। আমাদের মিশন, বিশেষ করে কলকাতায় আমাদের যে হাই কমিশন অফিস আছে, তারা সেখানকার কর্তৃপক্ষ, পশ্চিমবাংলার কর্তৃপক্ষ, ভারতীয় কর্তৃপক্ষ, ভারতীয় পুলিশের সাথে নিবিড় যোগাযোগ রাখছেন। এবং যেহেতু বিষয়টা তদন্তাধীন, সেজন্য আমি বেশি কিছু বলতে চাই না। আপনারা খুব সহসায় সবকিছু জানতে পারবেন। জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী। ব্লক তৈরি হলে ইমরুল কায়েস, বাংলাভিশন, ঢাকা। বাংলাদেশে ঘাঁটি করার ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, এয়ারবেস করার বিনিময়ে ক্ষমতায় রাখার নিশ্চয়তা প্রস্তাবে সায় দেননি তিনি। করোনা যুদ্ধ, আন্তর্জাতিক পরিস্থিতি সবকিছু মিলিয়ে অর্থনীতিতে চাপের কথা জানালেও রিজার্ভ নিয়ে দুশ্চিন্তা না করার আহ্বান জানান। গণভবনে 14 দলের বৈঠকে শেখ হাসিনা এসব কথা বলেন। বিএনপি জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, যতই মুরব্বি ধরুক, সন্ত্রাস সহিংসতার চেষ্টা করলে আইনের মুখোমুখি হতেই হবে। রকুনুজ্জামানের রিপোর্ট। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আদর্শিক জোট 14 দলের সাথে জোট নেত্রী শেখ হাসিনার প্রথম বৈঠক গণভবনে। বৈঠকের শুরুতে জোটের নেতাদের স্বাধীনতার মূল্যবোধ ও চেতনা অটুট রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ সভাপতি বলেন, বাংলাদেশে ঘাঁটি করার বিনিময়ে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার নিশ্চয়তা দিয়েছিল সাদা চামড়ার লোকেরা। রাজি না হওয়ায় এখনও কিছু কিছু ঝামেলা হচ্ছে জানিয়ে শেখ হাসিনা বলেন, দেশের স্বার্থ বিকে ক্ষমতায় থাকার রাজনীতি আওয়ামী লীগ করে না। পরের যে ষড়যন্ত্র হচ্ছে, ইলেকশন হতে দেবে না, তবে দেবে। আর আমার ক্ষমতায় আসতেও অসুবিধা হবে না যদি আমি বাংলাদেশে কারো এয়ারবেস করতে দিই, ঘাঁটি করতে দিই, তাহলে আমার কোনো অসুবিধা নেই। কোনো এক সাদা চামড়ারই প্রস্তাব আমি একই জবাব দিচ্ছি, যে আমি জবাব দিয়েছি স্পষ্ট যে আমি বঙ্গবন্ধু শেখ মুজিবের মেয়ে। তো ওই অবস্থায় কিন্তু আমি চ্যালেঞ্জ দিয়ে ছেড়ে দিলাম। চক্রান্ত এখনও আছে। ইস্তিমোর মতো বাংলাদেশেরও একটা অংশ নিয়ে, তারপরে চিটাগাং, মিয়ানমার, এখানে একটা খ্রিস্টান স্টেট বানাবে, বে অফ বেঙ্গলে একটা ঘাঁটি করবে, সেটা আমি হতে দিচ্ছি না। এটাও আমার একটা অপরাধ। কারণ এখানে মানে এয়ারবেস করে কার উপর হামলা করবে, যদি একটা দেশকে দেখানো হয়, কিন্তু সেটা তো না। আমি তো জানি আরো কোথায় যাবে। যে কারণে আমাদের কিছু সমস্যা সবসময় পড়তে হচ্ছে, হবে আমি জানি, কিন্তু আমি এটা পাত্তা দিই না, সোজা কথা। বিএনপি নেতৃত্বে সমালোচনা করে শেখ হাসিনা বলেন, দুর্নীতিবাজ, গ্রেনেড হামলাকারী, জঙ্গি সন্ত্রাসীদের কোনোভাবেই বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেয়া হবে না। গ্রেনেড হামলাকারী, 10 ট্রাক অস্ত্র চোরা কারবারি, দুর্নীতিবাজ, এরা এখন যদি সেই বিদেশের মাটিতে বসে, আমি ডিজিটাল বাংলাদেশ করেছি, সেই সুযোগ পাচ্ছে, সেই সুযোগ নিয়ে এখান থেকে রোজই আন্দোলন, সরকার উৎখাত, নানা রকম হুমকি ধামকি দেয়। যতক্ষণ জনগণ আছে আমাদের সাথে, ওটা আমি কেয়ার করি না। কিন্তু তারপর দেশের এই যে জ্বালাও পোড়া, অগ্নিসংযোগ, এইগুলি যেন না করতে পারে, এটা যারা করবে তাদের কোনো ছাড় নাই। যতই মুরব্বি ধরুক আর যাই ধরুক, এদেরকে আমরা ছাড়বো না। পরিষ্কার কথা, মানুষের ক্ষতি যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা আমাদের অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে সবচেয়ে বড় সংকট মূল্যস্ফীতি। এটা শুধু বাংলাদেশের নয়, অন্যান্য দেশেও আছে। রিজার্ভ কমছে, তবে রিজার্ভ নিয়ে দুশ্চিন্তার কিছু নাই বলেও আশ্বস্ত করেন তিনি। আমাদের যদি খাদ্য মজুতটা থাকে আপৎকালীন সময়ের জন্য, তখন রিজার্ভ নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার না। এটা নিয়ে খুব বেশি চিন্তার কিছু নেই। বৈশ্বিক এই পরিস্থিতির মধ্যেও অর্জনগুলোকে সামনের দিকে আরো এগিয়ে নেওয়ার কথাও বলেন সরকার প্রধান। রকুনুজ্জামান, বাংলাভিশন, ঢাকা। 14 দলীয় নেতাদের নিজ নিজ দলকে আরও সুসংগঠিত ও জনপ্রিয় করে তোলার নির্দেশনা দিয়েছেন জোট নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে 3 ঘণ্টারও বেশি বৈঠক শেষে প্রধানমন্ত্রী এই নির্দেশনার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এই বৈঠকের পর 14 দলের মধ্যে আর কোনো দূরত্ব থাকবে না বলেও এমন আশা তার। মুক্তিযুদ্ধের চেতনা, অসাম্প্রদায়িক মানবতাবাদ, এর পক্ষে
14 দলকে আরও সুসংগঠিত করা, তার আগে তাদের নিজেদের দলকে সংগঠিত করার পর মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছে, তাদেরকে গাইডলাইন দিয়েছে। 14 দলের নেতারাও সমন্বিতভাবে আরও সুশৃঙ্খল, শক্তিশালী ঐক্য গড়ে তুলবেন, এ ব্যাপারে সবাই অঙ্গীকার করেছে। শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস দাবি করেছেন তিনি দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছেন, তাকে টানা হ্যাচড়া করা হচ্ছে, যার ফলে নিজের কাজ করতে পারছেন না, এতে দেশের ইমেজ নষ্ট হচ্ছে। জামিনের মেয়াদ শেষে আবারও জামিনের সময় বাড়াতে বৃহস্পতিবার সকালে শ্রম আপিল ট্রাইব্যুনালে হাজির হন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস সহ 4 জন। ইউনূসের আইনজীবী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন জানান। উভয় পক্ষের শুনানি শেষে শ্রম আপিল ট্রাইব্যুনালের চেয়ারম্যান জামিনের সময় বাড়ানোর আদেশ দেন। আদালত থেকে বেরিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন ডক্টর ইউনূস। এ সময় তিনি অভিযোগ করেন আদালতে আসা যাওয়া করতে করতে নিজের কাজ করতে পারছেন না। কে তার উপর রাগ করলো, কেন করলো তা তিনি জানেন না। এত রাগ করলো যে তাকে তার প্রতিষ্ঠান থেকে সরিয়ে দিল, সেই রাগের কারণ কি সেটাও জানতে চান ডক্টর ইউনূস। দেশের প্রতিনিধিত্ব করেন ডক্টর ইউনূস, এমন কথা বলার এখতিয়ার তার নেই বলে মন্তব্য করেন কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী খুরশিদ আলম খান। তার মতে সাজাপ্রাপ্ত ব্যক্তি দেশের প্রতিনিধিত্ব করেন, এমন কথা ঔদ্ধত্যপূর্ণ আচরণ। শ্রম আইন লঙ্ঘনের মামলায় গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনূস সহ 4 জনকে 6 মাসের কারাদণ্ড 25,000 টাকা করে জরিমানা করেছিল ঢাকার তৃতীয় শ্রম আদালত। সেই রায়ের বিরুদ্ধে শ্রম আপিল ট্রাইব্যুনালে আপিল করেন তারা। দুর্বল ব্যাংকের সাথে একীভূত হবার পর ভালো ব্যাংকগুলো খারাপ হয়ে যাবে কিনা, এমন প্রশ্ন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। গবেষণা প্রতিষ্ঠানটি মনে করে দুর্বল ব্যাংকের পরিচালকদের তিরস্কৃত না করে পুরস্কৃত করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর সালেউদ্দিন আহমেদের মতে কেন্দ্রীয় ব্যাংকে পরিণত হয়েছে সমবায় সমিতিতে। দুষ্টের দমন না করে পালনের কারণে ব্যাংকিং খাতের এই দুর্দশা। গোলাম মইনুল হাসানের রিপোর্ট। খাতা কলমে খেলাপি ঋণের পরিমাণ 1,56,000 কোটি টাকা দেখানো হলেও মন্দ ঋণের পরিমাণ 5 লাখ কোটি টাকারও বেশি। খেলাপি ঋণের ভার এখন পুরো ব্যাংকিং খাতি ঝুঁকির মুখে। দুর্বল 10 ব্যাংকে একীভূত করা উদ্যোগে এর মধ্যে চুক্তি হয়েছে 4 ব্যাংকের মধ্যে। এমন বাস্তবতা ব্যাংক খাতের ভবিষ্যৎ নিয়ে রাজধানীতে সেমিনার আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। সিপিডি বলছে ব্যাংকিং খাত এখন কিছু ব্যক্তি গোষ্ঠীর স্বার্থে ব্যবহার হচ্ছে, এটি সংকটের মূলে। যে খারাপ ব্যাংকের সাথে ভালো ব্যাংক যখন একত্রিত হবে তখন ভালো ব্যাংকটা কি খারাপ হয়ে যাবে কিনা, খারাপ ব্যাংকের পরিচালকদেরকে সেখানে তাদের বলা হয়েছে 5 বছর পরে তারা আবার তাদের আসলে প্রতিষ্ঠিত হতে পারবে। এটা কোন ধরনের নীতিমালা, সেটা একটা প্রশ্ন হয়ে যায়। আপনি তাদেরকে তিরস্কৃত করার বদলে পুরস্কৃত করছেন। রাজনৈতিক সদিচ্ছা না থাকলে কিছুই হবে না বলে মনে করেন ডক্টর সালেউদ্দিন আহমেদ। এত ঘন ঘন সার্কুলার দিচ্ছে, কালকে এটা পরশুদিন হঠাৎ বলে না না এটা হবে না ওইটা, তার মানে কি পলিসির মেকিং ডিসিশন পলিসি এত রং। বাংলাদেশ ব্যাংক একটা অনেকটা সমবায় সমিতির মতো হয়ে গেছে মনে হয়, যে বাংলাদেশ ব্যাংক ব্যবসায়ী উইথ ডিউ রেসপেক্ট উইথ ব্যাংক ডিরেক্টর অর্থাৎ যৌথভাবে বোধ তারা ডিসিশন নেয়। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক সঠিকভাবে দায়িত্ব পালন করছে না বলে মনে করেন সংসদের বিরোধী দলের উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ। আমরা এই কথাগুলো কিন্তু 10 বছর ধরে বলছি। Last 10 years there has been a concentrated discussion on this alone. আজকে কেন আমার complaint against Bangladesh Bank is this, the why it took you at a time 10 banks, আপনি বলতেছেন এগুলো শেষ, এগুলোকে এখন একটা ভালো ব্যাংকের সাথে জড়িয়ে দিতে হবে। This is my complaint. What I'm saying is the regulatory bank, the regulatory authority did not perform their duty. ব্যাংকিং খাতে দেশে অর্থনৈতিক পুরোচিত্র ফুটে উঠেছে বলে আলোচকদের বক্তব্যে উঠে আসে। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, যে মুহূর্তে বিশ্বে একজন অভিজ্ঞ রাজনীতিকের প্রয়োজন সেই মুহূর্তে ইরানের প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মতো একজন অভিজ্ঞ, বিচক্ষণ ও জনপ্রিয় নেতার চলে যাওয়া আন্তর্জাতিক বিশ্বের শান্তি ও সৌহার্দ্যের জন্য অনেক বড় ক্ষতি।
হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় নিহত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ানের মৃত্যুতে শোক প্রকাশ করে বিএনপি। বৃহস্পতিবার দুপুরে গুলশানের ইরানের দূতাবাসে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে রাখা শোক বইয়ে স্বাক্ষর করেন তিনি। এদিকে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞায় সরকারের লোকেরা বিমূঢ় ও স্তম্ভিত হয়ে গেছে। সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদ ও সাবেক আইজিপি বেনজিরের অপকর্মের দায় আওয়ামী লীগের বলে মন্তব্য করেন তিনি। সরকার এখনও বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি অব্যাহত রাখছে বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। দুর্নীতি ও অনিয়মের অভিযোগে সালাম মুর্শেদী সহ বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফের 5 কর্মকর্তাকে শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশন ফিফা। 3 বছরের জন্য নিষিদ্ধ করেছে বাফুফের সাবেক সাধারণ সম্পাদক আবু নায়েম সোহাগকে। বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদীকে 13 লাখ টাকা জরিমানা করা হয়। ফিফার এথিক্স কমিটির অ্যাডজুকেটরি চেম্বার সবার সাক্ষ্য প্রমাণ নিয়ে দিয়েছে এই সিদ্ধান্ত। বাফুফের আর্থিক অনিয়ম নিয়ে 2 বছর ধরেই তদন্ত করছিল ফিফা। সেই তদন্তে দুর্নীতিতে জড়িত থাকার প্রমাণ পাওয়ায় 2023 সালের 14 এপ্রিল 2 বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন আবু নায়েম সোহাগ। এবার সোহাগের শাস্তি বেড়ে হয়েছে 3 বছর, সাথে 26 লাখ টাকা জরিমানাও করা হয়। সোহাগ ছাড়াও আরও কয়েকজনের উপর তদন্ত অব্যাহত রেখেছিল ফিফা। সেই তদন্তের রায় বৃহস্পতিবার ফিফার ওয়েবসাইটে প্রকাশ করা হয়। সেখানে আনুগত্য মিথ্যাচারের কারণে বাফুফের সাবেক প্রধান অর্থ কর্মকর্তা আবু হোসেন ও অপারেশনস ম্যানেজার মিজানুর রহমানকে সব ধরনের ফুটবল থেকে 2 বছরের জন্য নিষিদ্ধ এবং 10,000 সুইস ফ্রা বা 13 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। যদিও সোহাগ কাণ্ডের পর বাফুফে থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল এই 2 জনকে। বাফুফের তদন্ত কমিটিও তাদের দায় খুঁজে পেয়েছিল। এবার নিষেধাজ্ঞা দিল ফিফা। জাতীয় দলের সাবেক তারকা ফুটবলার ও বাফুফের সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম মুর্শেদী বাফুফের ফিনান্স কমিটির চেয়ারম্যানের দায়িত্বে আছেন। আর্থিক অসঙ্গতি ও ফিফার কমপ্লায়েন্স সঠিকভাবে পূরণ করতে না পারায় সালাম মুর্শেদীকে 10,000 সুইস ফ্রা বা 13 লাখ টাকা জরিমানা করা হয়েছে। বাফুফের প্রকিউরমেন্ট ম্যানেজার ইমরুল হাসান শরীফকেও সাধারণ দায়িত্বের আওতায় ফিফা নির্দেশিত কমপ্লায়েন্স পূরণ না করায় সতর্ক করা হয়েছে। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সাবেক আইজিপি বেনজিরের 83টি দলিলের সম্পদ ক্রোকের নির্দেশ আদালতের। লেনদেন বন্ধ থাকবে 33টি ব্যাংক অ্যাকাউন্টে। এমপি আনার হত্যার মূল পরিকল্পনাকারী বিজনেস পার্টনার শাহীন। ঢাকায় কলকাতা পুলিশের তদন্ত দল, শিগগিরই রহস্য জানা যাবে, আশা স্বরাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশের সাদা চামড়াদের ঘাঁটি করার ষড়যন্ত্র চলছে। যত মুরব্বী ধরুক, বিএনপি জামায়াতের রেহাই নেই বলেছেন প্রধানমন্ত্রী। রিজার্ভ নিয়ে দুশ্চিন্তা না করার আহ্বান। অনিয়মের অভিযোগে সালাম মুর্শেদী সহ বাফুফের 5 কর্মকর্তাকে ফিফার শাস্তি। 3 বছরের জন্য নিষিদ্ধ আবু নায়েম সোহাগ। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। 9টায় থাকছে নিউজ টপ 10, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।